সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা যে আলোচনা শুরু করেছি প্রারব্ধ নিয়ে এবং কর্মফল নিয়ে, বেসিক কনসেপ্টটা হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে আমরা যেভাবে অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করি, অ্যাস্ট্রোলজির যে রিয়াল ভ্যালু, অ্যাস্ট্রোলজি আমাদের জীবনে যে ফাংশনে আমাদের উপযোগী হতে পারে সেটাকে আমরা একেবারেই বাইপাস করে চলছি। আমাদের নিজস্ব যে প্রবলেম, আই অ্যাম দ্য বিগেস্ট প্রবলেম ফর মাই সেলফ, ওয়ান সেলফ, আমি নিজেই আমার সবচেয়ে বড় সমস্যা। এই প্রবলেমটা যেদিন আমি সলভ করতে পারবো, সেদিন আমার বহিরাগত বাহ্যিক জীবনের সমস্ত প্রবলেমের সলিউশন আমার কাছে অনেক সহজ সরল অনায়াসে মোকাবিলা করার জায়গায় পৌঁছে যাবে। আমি যে জীবন সংগ্রামে জীবন যুদ্ধে যুদ্ধ করছি, আমি নিজেকেই জানি না। দ্য ওয়ারিয়ার, যোদ্ধা, তার নিজের সম্বন্ধে কোনো জ্ঞান নেই। দ্য ওয়ারিয়ার ইজ ইগনোরেন্ট অফ হিমসেলফ। সেই জন্যেই অজ্ঞানতা অবিদ্যার এত উল্লেখ হয়। যে সমস্ত সমস্যা আমাদের ফেস করতে হয়, যেগুলো আসছে আমাদের সামনে, যেগুলো আমাদের কনফ্রন্ট করতে হচ্ছে, সেগুলো আমরা কিছুতেই ট্যাকল করতে পারছি না। কারণ আমি কিভাবে ট্যাকল করব, আমার কি রেসপন্স হবে, আমি কিভাবে রিয়্যাক্ট করব, সেই জায়গাটা আমার একেবারেই জানা নেই। তো এই যে সমস্যার জায়গা, এবং সমস্যাগুলো আরও কেন তীব্র হয়ে যায়, কারণ আমার মধ্যে যে সমস্যাটা আছে, আমার মধ্যে যে ঘাটতি, যে ল্যাক, যে অভাবটা আছে, সেটাকে আমি কোনো দিনই স্বীকার করছি না, গ্রহণ করছি না। এই ডিনায়াল থেকে শুরু হয় আসল সমস্যা। এবং সেই ডিনায়ালের জায়গাটা কোথায় না, যা কিছু আমার জীবনে ঘটছে তার জন্য আমি দায়ী। আমার প্রারব্ধের কর্মের বীজ আজকে ক্ষেত্র পেয়েছে চারাগাছে বৃক্ষে পরিণত হওয়ার। সেই জন্য সে যে চারাগাছে বৃক্ষে পরিণত হয়ে আমার সামনে প্রকট হলো, যার মাধ্যমে প্রকট হলো সে তো নিমিত্ত মাত্র। কারণ আমাকে আমার কর্মের ফলটা ভোগ করতে হবে। কোনো এক জন্মে, আমি একটা খুব সাধারণ সহজ সরলভাবে আপনাদের বলছি, কোনো এক জন্মে আমি কাউকে প্রতারণা করেছিলাম, সে কম অর্থের হোক বিশাল অর্থের হোক। এইবার এই জন্মে একটা সময় একটা মানুষ এসে আমাকে প্রতারণা করলো। আমার সেই পূর্বজন্মের অতীতের যে প্রতারণার কর্মটা, সেই কর্মের বীজটা এই জন্মে এই সময় এসে অঙ্কুরিত হলো। আমরা জন্মছকে কি দেখব না, তখন হয়তো বক্রী বুধ সৌরমণ্ডলে, বা তখন হয়তো আমার দ্বাদশে ভাগ্যপতি নিচস্থ হয়ে বসে আছে, বা তখন হয়তো আমার নিচস্থ রাহুকেতু আমার একাদশ দিয়ে বা আমার ভাগ্যস্থান দিয়ে সঞ্চার করছে। গোচরের গ্রহগুলো, যেটা আমি আগেও আলোচনা করেছি, গোচরের গ্রহগুলো অ্যাস্ট্রোলজারকে, জ্যোতিষীকে ইন্ডিকেশনটা দেয়, সূত্রটা ধরিয়ে দেয় যে কোন সময় কোন কর্মের বীজটা অঙ্কুরিত হবে। কিন্তু বেসিক্যালি তো কর্মের বীজটা অঙ্কুরিত হচ্ছে, আমার জীবনে যা কিছু হচ্ছে সেটা তো আমার করা কর্মের যে বীজ সেটা অঙ্কুরিত হচ্ছে। এই জায়গায় যে আমাদের গ্রহণযোগ্যতার অভাব, ডিনায়াল, সেখান থেকে আমাদের বিভ্রান্তি, ডিলিউশন, এবং এই বিভ্রান্তি, এই হতাশা, এই ডিলিউশনকে আমরা বলছি আমাদের দুর্ভাগ্য, আমাদের ব্যাড লাক। কেউ আমাদের উপর জাদুটনা, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক করেছে, ইত্যাদি ইত্যাদি। এবং
জ্যোতিষের কাছে আমাদের সবসময়ই একটাই প্রশ্ন যে এবার এরপর কি হবে, এই গোচরে আমি কি পাবো, হোয়াটস গোয়িং টু হ্যাপেন নেক্সট। এটা আইডল কিউরিওসিটি, অবান্তর অহেতুক একটা কৌতূহল ছাড়া আর কিছুই না। এটা পার্লার গেমের মতো। রিয়েল ফাংশন অ্যান্ড ভ্যালু অফ অ্যাস্ট্রোলজিকে যদি পেতে হয়, বুঝতে হয়, তাহলে গ্রেটেস্ট প্রবলেম আমার জীবনে, মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজেকে বোঝা এবং সলভিং দ্য প্রবলেম অফ আমি। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং আমি, আমার ইগো, আমার অস্তিত্ব শুরু হয় আমাদের লগ্ন দিয়ে, যে লগ্ন হচ্ছে আমার ফার্স্ট ব্রেথ অফ এক্সিস্টেন্স, যে জন্মছকের আমরা বলতে পারি ফ্রন্ট ডোর টু দ্য হরোস্কোপ, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হাউস। এই লগ্নকে আমরা গুরুত্ব দিই। এই লগ্ন আলটিমেটলি আমরা যে আলোচনার মধ্যে প্রবেশ করব সেটা গিয়ে পৌঁছবে লগ্নতে, কিন্তু লগ্নের ভ্যালু কি, লগ্নের অর্থ কি, সেটা তো আগে আমাদের বুঝতে হবে। ইস্টার্ন হরাইজনে একটা মানুষ যখন জন্মালো, তো শিশু যখন জন্মালো, তখন পূর্ব দিগন্তে ইস্টার্ন হরাইজনে আমাদের কালপুরুষের রাশিচক্রের যে রাশিটা উদীয়মান হয়, রাইজিং সাইন হয়, সেটাই লগ্ন হয়। এই যে পৃথিবী ঘুরছে, পৃথিবী যে তার ঘূর্ণাক্ষ অ্যাক্সিস বরাবর দৈনন্দিন যে পৃথিবীর মুভমেন্ট, তাতে প্রতি 2 ঘন্টায় রাইজিং সাইন লগ্ন চেঞ্জ হয়। 24 ঘন্টায় দিন, 12টা রাশি, 2 ঘন্টা করে একটা লগ্ন থাকে। এবার এই লগ্ন দিয়ে আমার যাত্রা শুরু। লগ্ন হচ্ছে আমার জন্ম, মাই ফার্স্ট ব্রেথ অফ এক্সিস্টেন্স। এবার এই লগ্নটা কেন সৃষ্টি হলো, আমার জন্মছকটা হচ্ছেই বা কেন, আমার জন্মই বা হচ্ছে কেন? খুব সহজ সরল উত্তর হচ্ছে আমাকে কর্ম ফল ভোগ করতে হবে, আমাকে প্রারব্ধ ভোগ করতে হবে। তাহলে এই যে আমাকে প্রারব্ধটা ভোগ করতে হবে, আমাকে কর্মফলটা ভোগ করতে হবে, এই কর্মফলটা তৈরি হচ্ছে কেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। যে কর্ম করাকালীন কর্ম থেকে যদি কোনো প্রত্যাশা থাকে বা কর্ম থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে, তাহলেই কর্মফল তৈরি হয়। কর্ম করাকালীন কর্ম থেকে কোনো লাভের প্রত্যাশা বা কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা যদি না থাকে, তাহলে দের ইজ নো কর্মফল। কর্ম এন্ডস উইথ কর্ম। কিন্তু যেহেতু আমাদের লাভের প্রত্যাশা থাকছে এবং ক্ষতির আশঙ্কা থাকছে, সুতরাং কর্মের বীজ তৈরি হচ্ছে এবং সেই বীজ পরবর্তীকালে অঙ্কুরিত হবে। সেই জন্য আমাদের বীজ অঙ্কুরিত হওয়ার জন্য জন্ম চাই। কিন্তু এরও ঊর্ধ্বে, বিয়ন্ড দিস, এরও অন্তরালে আসলে এই লগ্নের, এই জন্মের একটা গূঢ় তত্ত্ব আছে, সেটা আমাদের বুঝতে হবে। কারণ এই আইডল কিউরিওসিটি, যেটা আপনাদের আগেও বলেছি, যে প্রত্যেকটা গোচরে আমার কি হবে না ভেবে আমাকে ভাবতে হবে যে আমি এই গোচরের এনার্জিটা কিভাবে ব্যবহার করব। তো ঠিক সেইভাবেই আমাদের একটু গূঢ়তত্ত্বতে প্রবেশ করা প্রয়োজন, যেটা অলরেডি আমরা প্রবেশ করেছি। তাহলে এই যে ঈশ্বর সৃষ্টি করেছেন এন্টায়ার ক্রিয়েশন, বিশ্বব্রহ্মাণ্ড, যা কিছু আমরা দেখছি, এন্টায়ার ক্রিয়েশন এর নাম হচ্ছে প্রকৃতি। আমরা প্রকৃতি বলতে গাছপালা, সমুদ্র, পাহাড়, সুন্দর মনোরম পিকচারেস্ক প্রিস্টিন নেচার বুঝি, তা শুধু নয়, সমস্ত কিছু প্রকৃতি। যা কিছু চোখে দেখছেন, যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য, সব কিছু প্রকৃতি। গ্লাস, টেবিল, খাট, পালঙ্ক, গাছপালা, নদ নদী, মাছ, পশু প্রাণী, সব, ইচ অ্যান্ড এভরিথিং। তো
যা পদার্থ আছে, সে স্থূল হোক সূক্ষ্ম হোক, জড় পদার্থ চেতন পদার্থ, সব কিছু এই সংসারময় যে এত জিনিস, সব কিছু হচ্ছে প্রকৃতি। এবার এই প্রকৃতির মধ্যে একটা প্রবণতা আছে, একটা বৈশিষ্ট্য আছে, একটা গুণ আছে। সেই গুণটার নাম কি? সেই গুণটার নাম হচ্ছে অহংবৃত্তি, দ্য আই টেন্ডেন্সি। আই টেন্ডেন্সি, অহংবৃত্তি মানে কি? এটা একটা প্রশ্ন, প্রকৃতির মনের মধ্যে একটা প্রশ্ন। সেই প্রশ্ন হচ্ছে আমি কে, হু এম আই। ঈশ্বর যখন সৃষ্টি করেছেন এই প্রকৃতিকে, এই প্রকৃতির মধ্যে এই প্রশ্নটা, এই টেন্ডেন্সিটা, এই প্রবণতাটা, এই বৈশিষ্ট্য গুণটা উনি সংযুক্ত করেছেন। যেরকম আমাদের রজতম সত্ত্বগুণ আছে, পঞ্চতত্ত্ব আছে, সব কিছু দিয়েই তো সৃষ্টি হয়েছে। সেরকম এই আই টেন্ডেন্সি, অহংবৃত্তিও কিন্তু একটা মূল তত্ত্ব, সৃষ্টির প্রকৃতির একটা মূল তত্ত্ব, একটা ভেরি ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এলিমেন্ট। এবং এই মূল তত্ত্ব হচ্ছে বেসিক্যালি একটা প্রশ্ন, হু এম আই। এবং এই প্রশ্নের উত্তর পাওয়ার একমাত্র উপায় হচ্ছে একটা শরীর। শরীরের মাধ্যমে, একটা বডির মাধ্যমে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর এই প্রশ্নের উত্তরটা কি? প্রশ্নের উত্তরটা হচ্ছে অহম ব্রহ্মাস্মি, শিবোহম। মুক্তি, মোক্ষ বা লিবারেশন। এই মুক্তি, মোক্ষ, লিবারেশন, অহম ব্রহ্মাস্মি, শিবোহম, এই সব কিছু পাওয়ার বাহন, উপায়, পদ্ধতি হচ্ছে শরীর বা বডি। একটা বডি চাই, একটা পাত্র চাই। যে কারণে প্রকৃতির মধ্যে 84 লক্ষ যোনি সমানে ধারাবাহিকভাবে ক্রমাগত প্রজাতি বৃদ্ধি হচ্ছে, কন্টিনিউয়াস প্রপাগেশন অফ স্পিসিস, শুধু মুক্তির কারণে, লিবারেশনের কারণে। এই বডির একটাই প্রয়োজনীয়তা, একটাই কাজ। এই বডিকে, যোনিকে, শরীরকে প্রকৃতি সৃষ্টি করছে, ক্রিয়েট করছে, প্রডিউস করছে only to experience liberation and the answer to the question who am I. প্রকৃতির যে অহংবৃত্তি, সেই অহংবৃত্তির মুক্তির জন্য প্রকৃতি শরীর সৃষ্টি করে। এটা ফান্ডামেন্টাল তত্ত্ব, এর বাইরে কোনো কথা নেই। এবার যে সমস্ত যোনি পদার্থ যারা জোরালোভাবে আই, আমি, অহং এই বোধটা প্রকাশ করে না, তাদের আমরা বলি জড় পদার্থ, ইনসেন্টিয়েন্ট। আর যে যোনি জোরালো তীব্রভাবে আই, আমি, অহং সত্তাকে প্রকাশ করে, তাকে আমরা বলি চেতন বা সেন্টিয়েন্ট। এই ফান্ডামেন্টাল জায়গাগুলো আমাদের বুঝতে হবে, নাহলে জীবনের কষ্ট, ক্লেশ, দুঃখ কোনো দিন নির্মূল হবে না। তো আই টেন্ডেন্সি, যেটা অহংবৃত্তি, সেটা যেহেতু প্রকৃতির মধ্যে আছে শুধুমাত্র প্রকৃতির মুক্তির জন্য, সুতরাং প্রকৃতি বিভিন্ন বস্তুর সঙ্গে যুক্ত হয়ে যায়
এই অহংবৃত্তির মাধ্যমে। এবং সবচেয়ে প্রেফার্ড, সবচেয়ে পছন্দের হচ্ছে একটা শরীর বা একটা বডি, ওটা পার্মানেন্ট অ্যাড্রেস। যেই একটা জনি, পশু, প্রাণী, যাই হোক, যার জন্ম হোক, ইট, বালি, পাথর, নদী, ফুল, ফল, গাছ, পাহাড়, যাই হোক, এবার তার মধ্যে কতটা অহংবৃত্তির প্রকাশ হবে সেটা ডিপেন্ড করবে সে সেন্টিয়েন্ট না ইনসেন্টিয়েন্টের উপর। কিন্তু যারই সৃষ্টি হবে, যা সৃষ্টি হবে, তার মধ্যে অহংবৃত্তি প্রবেশ করবে। এবার ওই অহংবৃত্তির প্রকাশের মাত্রা, মানমাত্রাটা পৃথক এক একটা জনির মধ্যে। কিন্তু যা আমরা দেখছি, এই বিশ্ব সংসারে যা কিছু আমরা প্রত্যক্ষ করি, সব কিছুর মধ্যে, সবই তো প্রকৃতি, সব কিছুর মধ্যে অহংবৃত্তিটা অবস্থান করে আছে, ইজ দ্য পার্মানেন্ট অ্যাড্রেস। মনুষ্য জনিকে আমরা জানি, বলা হয় ইট ইজ দ্য হাইয়েস্ট এভলিউশনারি স্পিসিস, সর্বোত্তম জনি। কারণ মনুষ্য জনির মধ্যে সেই ক্ষমতা ঈশ্বর দিয়েছেন যাতে একটা মানুষ তার চেতনাকে উত্তরণ করে অহংবৃত্তিকে মুক্তি প্রদান করতে পারে, শিবত্ব প্রাপ্তি হতে পারে। মাইন্ড ক্যান বি রেস্টেড এবং মাইন্ড ক্যান বি টেকেন বিয়ন্ড টাইম। যে মনের মধ্যে কোনো প্রত্যাশাও থাকে না, কোনো ভীতিও থাকে না। এই হিউম্যান বডির মধ্যে সেই ক্যাপাসিটি আছে, যে ক্যাপাসিটির জন্য অহংবৃত্তি, প্রকৃতির অহংবৃত্তি মুক্তি লাভ করতে পারে। এই অহংবৃত্তি হচ্ছে একটা অপূর্ণতা। কারণ অপূর্ণতা কেন? কারণ সে প্রশ্ন করছে, হু অ্যাম আই? এই প্রশ্নের জবাব, উত্তর যতক্ষণ না সে পাচ্ছে, যে উত্তর জবাব হচ্ছে মুক্তি, ততক্ষণ সে অপূর্ণ। উত্তর জবাব মুক্তি, শিবত্ব যখন প্রাপ্ত হয়ে গেল, তখন সে পূর্ণতা লাভ করল। এই যে অব্যক্তিক অহং সত্তা, ইম্পার্সোনাল যে অহংবৃত্তিটা, যেটা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, যেটা একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা, প্রকৃতির একটা ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য, সেটা যখন মানুষের মধ্যে প্রবেশ করলো, তখন সেটা ব্যক্তিগত অহংকারে পরিণত হলো। সেই অহংকার আমাদের ওই টেল বোন এরিয়াতে, লোকেশনে, ওই মূলাধার চক্রে সুপ্ত অবস্থায় অবস্থান করে থাকে। আমরা বলি মা কুণ্ডলিনী। তাহলে একমাত্র জীবনের লক্ষ্য, একমাত্র জীবনের অবজেক্টিভ হচ্ছে যে অহংবৃত্তি, মানব সত্তার মধ্যে অহংকার রূপে মুক্তি লাভের প্রয়াস করবে। এই শরীর আমাদের আসছে কোত্থেকে? এই শরীর প্রকৃতি সৃষ্টি করছে। এই শরীর প্রকৃতি কেন সৃষ্টি করছে? আজকে আপনি এই কলমটা কিনলেন, এই পেনটা কিনলেন, কেন কিনলেন? আপনার কিছু লেখার প্রয়োজন আছে। আপনি এক বোতল মিনারেল ওয়াটার কিনলেন, কেন? আপনার তেষ্টা পেয়েছে, আপনি তেষ্টা নিবারণ করবেন, আপনি জল পান করবেন। আপনি একটা
চুল আঁচড়ানোর চিরুনি কিনলেন, ব্রাশ কিনলেন, কেন? কারণ আপনি চুলটা আঁচড়াবেন। তো এই পেনটা কিনে পেনটা দিয়ে যদি লিখতেই না পারেন, তাহলে পেনটা ইউজলেস, পেনটা আপনি ফেলে দেবেন। জলটা, মিনারেল ওয়াটারটা কিনে যদি জলটা খেতেই না পারেন, হাত থেকে বোতলটা পড়ে গেল, সব জল পড়ে গেল, সেটা ইউজলেস হয়ে গেল। চিরুনি দিয়ে চুলটা আঁচড়াতে পারলেন না, সেই চিরুনিটা ইউজলেস হয়ে গেল। এবার আপনি লিখতে চাইছেন, তার জন্য আপনি কলমটা কিনবেন, তো লেখার জন্য কিন্তু আপনি চিরুনি কিনবেন না, আর চুল আঁচড়ানোর জন্য আপনি কলমও কিনবেন না। স্পেসিফিক নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট বস্তু পদার্থ আমরা ব্যবহার করি। তো স্পেসিফিক নির্দিষ্ট প্রয়োজনীয়তা প্রকৃতির হচ্ছে যে প্রকৃতির একটা শরীর চাই, একটা বডি চাই, একটা যোনি চাই, যার মাধ্যমে প্রকৃতি তার অহংবৃত্তিকে মুক্তি প্রদান করাতে পারে। এছাড়া যোনির, সৃষ্টির, শরীরের কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো উপযোগিতা নেই, কোনো পারপাস নেই। এবং এই যে আমাদের এত মনুষ্য জীবনে, সংসারে এত কষ্ট, এত ক্লেশ, এত পীড়া, এত দুর্ভোগ, এত দুর্দশা, আমরা ভাগ্য বলছি, আমরা দৈব দুর্বিপাক বলছি, যা মনে আসছে বলছি, এই সব কিছুর কারণ হচ্ছে যে আমরা প্রকৃতির অহংবৃত্তির মুক্তির যে উদ্দেশ্য, যে কারণে আমাদের অস্তিত্ব, আমাদের সৃষ্টি, সেটা থেকে ঘুরে গিয়ে বিমুখ হয়ে আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের বশীভূত হয়ে আমরা আমাদের সংসারে জীবনযাপন করছি, কমপ্লিটলি ইগনোরেন্ট অফ দ্য পারপাস অফ আওয়ার এক্সিস্টেন্স। আজকে আপনি একটা কলম কিনলেন, সেই কলমটা যদি আপনার না লেখে, আপনি কি সেই কলমটা রেখে দেবেন? কলমটা তো ডাস্টবিনে ফেলে দেবেন। ইউজলেস হয়ে যাবে তো জিনিসটা। তো যে যোনি অহংবৃত্তিকে মুক্তি প্রদান করতে পারে, যার কারণে যোনি সৃষ্টি হলো, সেই যোনি যদি অহংবৃত্তির মুক্তি প্রদানের কোনো রকম প্রয়াস প্রচেষ্টা না করে, এবং শুধু কোনো রকম মুক্তি প্রদানের প্রয়াস প্রচেষ্টা না করাই নয়, যা কিছু করছে তাতে আরও বন্ধন সৃষ্টি হচ্ছে। কোনো নিউট্রাল, নিরপেক্ষ মধ্যবর্তী স্থানে সে অবস্থান করে নেই, আচ্ছা ওকে, মুক্তির জন্য আমি কোনো প্রয়াস করছি না, আমি নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে আছি, তা নয়। আমি মুক্তির দিকে তো এগোচ্ছিই না, উপরন্তু আমি এত বন্ধনে আবদ্ধ হচ্ছি যে মুক্তি আউট অফ কোয়েশ্চেন। এবং অজ্ঞানতার অর্থই এই যে আমি জানিই না যে আমার অস্তিত্ব, আমার জন্ম, আমার সৃষ্টি হয়েছে মুক্তির জন্য। এই কারণ বেসিক্যালি আধ্যাত্মবাদের, স্পিরিচুয়ালিটির মূল তত্ত্ব এটাই। এবং মানব জীবনের, হিউম্যান স্পিসিসের প্রেডিকামেন্ট, দুর্দশা একমাত্র অ্যাড্রেসড হতে পারে, প্রশমিত হতে পারে, লাঘব হতে পারে যদি মানবজনী এটা অনুভব করে, তার বোধের মধ্যে যদি এটা প্রবেশ করে যে তার সৃষ্টি হয়েছে, তার কাজই হচ্ছে মুক্তির প্রয়াস করা এবং প্রকৃতির
অহংবৃত্তিকে মুক্তি প্রদান করা। আরে একটা গাড়ি কিনলেন আপনি, বা একটা সাইকেল কিনলেন, বা একটা বাইক কিনলেন, কিসের জন্য কিনলেন? সেই বাহনটা করে তো আপনি কোথাও একটা যাবেন, সেটা তো শো পিস করে আপনার গ্যারেজে রাখবেন না, বা আপনার বাড়ির সামনে রাস্তায় প্রদর্শন করে এক্সিবিট করে রাখবেন না। তার তো একটা পার্টিকুলার নির্দিষ্ট বিশেষ কার্যকারিতা আছে, যে কারণে আপনি সেটাকে ক্রয় করেছেন, যে কারণে অটোমোবাইল সংস্থা তাকে তৈরি করেছে, তাকে প্রোডাকশন করেছে ফ্যাক্টরিতে। এবার যে গাড়ি তৈরি হলো, আজকে মারুতি বলুন, শেভরলে বলুন, ফোর্ড বলুন, টয়োটা বলুন, হন্ডা বলুন, মিৎসুবিশি বলুন, এরা যে গাড়ি তৈরি করছে ফ্যাক্টরিতে, সে গাড়ি যদি না চলে, গাড়িটা তৈরি হলো ফ্যাক্টরিতে, দাম হলো 20 লাখ টাকা, এবার গাড়ি স্টার্ট দিলেন, গাড়ি চলে না, বা গাড়ি চলে, আরও সঠিক বলতে হলে এটা বলতে হয় যে গাড়ি চলে, কিন্তু আপনি যেদিকে স্টিয়ারিং হুইল ঘোরাবেন সেদিকে গাড়ি চলবে না। আপনি ডান দিকে স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছেন, গাড়ি ডান দিকে যাবেন বলে, তখন গাড়ি বাঁ দিকে যাচ্ছে, উল্টো চলে। তখন সেই গাড়ির আর কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই, তখন সেটা স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে। আমাদের জীবনও, মনুষ্য জীবনও ওই স্ক্র্যাপে, ওই জঞ্জালে, আবর্জনায় পরিণত হয়েছে। কেন? কারণ আমাদের যে গন্তব্যস্থল, আমাদের যে সৃষ্টির কারণ, প্রকৃতি যে আমাদের সৃষ্টি করেছে, যে কারণের জন্য, যে উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। হয় গাড়ি স্টার্ট নেয় না, নয় গাড়ি স্টার্ট নিলে আবার স্টিয়ারিং হুইল উল্টো দিকে চলে, অ্যাক্সেলারেটরে পা দিলে গাড়ি থেমে যায়, আর ব্রেকে পা দিলে গাড়ি স্পিড তুলে নেয়। তাহলে কতটা বিপজ্জনক এই গাড়ি চিন্তা করুন। আপনি কিনবেন? কোনো মানুষ কিনবে না। কিন্তু ঠিক এই প্রক্রিয়ায় আমরা জীবনযাপন করছি এবং চাইছি যে অ্যাক্সেলারেটরে পা দিলে গাড়ি থেমে যাচ্ছে, আর ব্রেকে পা দিলে গাড়ি আরও জোরে চলছে। এই অবস্থা পরিবর্তন হবে না, এই ফাংশনগুলো পরিবর্তন হবে না। ওই ব্রেক ওই রকমই হবে, একটা গাড়ির ব্রেক, তার মধ্যে আমি যখন পাটা দেব, পা দিয়ে চাপবো, তখন গাড়ি জোরে চলবে থেমে যাওয়ার পরিবর্তে, কিন্তু আমার গাড়িকে থামাতে হবে। এটা একটা অদ্ভুত, শিশুদের যে কিছু আবদার দাবি হয় সেরকম। তো এই সিস্টেমটার মধ্যে যদি আমরা না প্রবেশ করি, এবার অরিজিনালি যে অ্যাস্ট্রোলজির যে ভ্যালুটা, সেটা কোথায়? অরিজিনালি অ্যাস্ট্রোলজির ভ্যালুটা ওইখানেই যে মহাদশা, জন্ম নক্ষত্র, কেন্দ্র, কোণ, গ্রহ অবস্থান, গ্রহ সন্নিবেশ, এগুলো দেখে বোঝা যে কোন সময় মানুষের জীবনে কোন কর্মের বীজগুলো অঙ্কুরিত হবে, এবং যখন যেরকম বীজ অঙ্কুরিত হবে তখন সেরকম মনের মধ্যে প্রভাব বিস্তার হবে। কখনো ক্রোধ হবে, কখনো কাম হবে, কখনো লোভ হবে, কখনো মোহ হবে, কখনো অহংকার হবে। তো যখন যেরকম কর্মের বীজ অঙ্কুরিত হবে, তখন সেই মেন্টাল রিয়াকশনকে জেনে নেওয়া এবং সেটাকে না হতে দেওয়া, যেটা কসমিক রিদম, কসমিক ইনফ্লুয়েন্সে প্রতিদিন আমি আপনাদের গাইড করি, এভরি মান্থলি বেসিসে।
যে নট টু অ্যালাউ দ্য কার্মিক সিডস টু জার্মিনেট। বেসিক্যালি জন্ম ছকের আর কোনো ফাংশন নেই। জন্ম ছক দেখে এটাই বোঝা যে কখন কি ফোর্স এনার্জি আপনার উপর এসে পড়বে, এসে পড়লে আপনার ন্যাচারাল প্রোগ্রামড রিয়াকশন কি হবে, কারণ অলরেডি কর্মের বীজ আছে, কর্মের বীজ ক্ষেত্র পাবে অঙ্কুরিত হওয়ার, সেটা যেন ওই প্রোগ্রামড রিয়াকশন, ওই কন্ডিশন রিয়াকশন, পূর্বের অতীতের যে স্মৃতিটা, পূর্বের অতীতের স্মৃতি মানে কি ওই কর্মের বীজটা, সেটা অঙ্কুরিত হবে, সেটাকে অঙ্কুরিত না হতে দেওয়া। দ্যাট এসেনশিয়ালি ইজ দ্য পারপাস, ভ্যালু অ্যান্ড ফাংশন অফ অ্যাস্ট্রোলজি। আমরা কি জানি কখন কোন বীজ অঙ্কুরিত হবে, আমরা এটাই যখন আমরা প্রশ্ন করি যে এই সঞ্চারে আমার কি হবে, আমি কি পাবো, সেই প্রশ্নের অর্থ হলো যে আমার অতীতের ওই কর্মের বীজগুলো এসে এবার অঙ্কুরিত হবে, হোক। কখন কোন বীজ অঙ্কুরিত হবে সেটা আমাকে প্লিজ বলুন। এবার ভালো ভালো আম, আঙুর, বেদানার বীজ অঙ্কুরিত হলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি নিম গাছ, উচ্ছে, বিষফল এগুলো অঙ্কুরিত হয় তখন সমস্যা। কিন্তু আপনি মাইন্ডকে 50-50 করতে পারবেন না, আপনাকে টোটাল প্রসেসটার মধ্যে থাকতে হবে। আপনি দু নৌকোয় পা দিয়ে চলতে পারবেন না। এই জন্য সুফলের প্রত্যাশাও নয়, ক্ষয়ক্ষতির আশঙ্কা ভীতিও নয়। যা পেলেন সেটাই বোনাস, परिणाम का अपेक्षा नहीं। তো এই অ্যাস্ট্রোলজির যে ইম্পর্টেন্সটা সেটা আমাদের বুঝতে হবে, এবং অ্যাস্ট্রোলজির ভ্যালু কোথায়। আমরা কলম দিয়ে চুল আঁচড়াতে চাইছি, চিরুনি দিয়ে লিখতে চাইছি, তা না লেখা হচ্ছে না চুল আঁচড়ানো হচ্ছে। তো আমার এক্সিস্টেন্সটা আমাকে তৈরি করা হয়েছে অহংবৃত্তির মুক্তির জন্য। আমার যদি অহংবৃত্তির মুক্তির দিকে কোনো পদক্ষেপ না হয়, কোনো মুভমেন্ট গতিবিধি না হয়, আমাকে অটোমেটিক সাফার করতে হবে, এবং তাই হচ্ছে, তাই হয়ে এসেছে, এবং তাই হয়ে চলবে। এই নিয়ে আমরা আগামী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের একটু সুস্পষ্টভাবে, সহজ সরলভাবে বোঝাতে পারছি যে কোন ভুল পথে আমরা চলছি এবং কোন সঠিক পথে আমাদের টার্ন অ্যারাউন্ড করে চলার প্রয়োজন। সর্বম শিবময়ম শিবানন্তা।